সুপ্রিয় পাঠক, পাঠ করছি জীবন বদলে দেওয়ার জাপানি পদ্ধতি কাইজেন। লিখেছেন সারা হার্বে, অনুবাদে শেহজাদ আমান। আমাদের সঙ্গেই থাকুন। আপনার পাতে গোপন শাকসবজি যোগ করুন। আপনার যদি কোনো প্রিয় রেসিপি থাকে, সেটাতে কি সবজি যোগ করে নিতে পারেন? যেমন কোরগেটাস বা লাসাগনা বা 2 ধরনের শিম কি ব্যবহার করতে পারেন? ক্যাসেরোলের সস মিশিয়ে গাজর ঢুকিয়ে দিতে পারেন, অথবা পাস্তা আইটেমে মটরশুঁটিকে দিয়ে দিতে পারেন। আপনার রেসিপির চক্রে ভেজিটেরিয়ান ডিশ যোগ করুন। এমন একটা ডিশের কথা চিন্তা করুন যেটার বেশিরভাগটা জুড়ে থাকবে শাকসবজি। সবজিতে ভরা পিৎজা বা রোল খেতে চেষ্টা করে দেখতে পারেন, অথবা আরও ভালো হয় ভেজিটেবল স্যুপ দিয়ে পেটের বেশিরভাগটা ভরালে। বাসায় ফল ও শাকসবজি রেখে দিতে ভুলবেন না। মনে রাখবেন, হিমায়িত ক্যানে ভরা অথবা শুকনো শাকসবজিও ফেলনা নয়। এইসব এনে বাসায় রেখে দিলে আপনি শাকসবজির পরিমাণ বাড়িয়ে নেওয়ার অভ্যাস গড়ে উঠবে। প্রথম কাইজান ধাপ: এমন মজাদার সবজির রেসিপির কথা ভাবুন যা আগে আপনি কখনো খাননি। সেটা ঠিক করে রেঁধে ফেলুন। এতে মজা পেলে শাকসবজি গ্রহণ করার দিকে আপনার আগ্রহ অনেক বেড়ে যাবে। চিনির পরিমাণ কমিয়ে ফেলুন। এটা বৈশ্বিকভাবে প্রমাণিত সত্য যে অতিরিক্ত চিনি বা চিনিযুক্ত ড্রিঙ্ক খাওয়া আপনার স্বাস্থ্য ও দাঁতের জন্য ক্ষতিকর। চিনি বিভিন্ন ফলমূলেও থাকে। আপনি সেসব গ্রহণ করে আপনার মিষ্টির প্রতি আসক্তি কমাতে পারেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, খাদ্য হতে পাওয়া শক্তির মাত্র 5% চিনি থেকে আসে। তাই কাইজেন পদ্ধতি ব্যবহার করে ধীরে ধীরে চিনির গ্রহণের পরিমাণ একেবারে কমিয়ে আনুন। সেই পদ্ধতির কয়েকটি এখানে আলোচনা করা হলো। কী উপাদান আছে তা জানুন। প্রতিদিনকার খাওয়ার সস বা দুধ জাতীয় জিনিসে অবাক করার মতো চিনি জাতীয় উপকরণ রয়েছে। আপনি কি নিজের জন্য নিজেই কারি সস বানাতে পারেন? সালাদের পরিমাণ খাবারে বাড়িয়ে দিতে পারেন? সিরিয়াল বা স্বাস্থ্যকর খাবারের ব্যাপারে সচেতন হন, যাতে লুকায়িত চিনি থাকে। কোনো সিরিয়ালে অনেক বেশি চিনি থাকে। যদি সকালে গ্র্যানোলা ছাড়া থাকতে না পারেন, তাহলে স্রেফ সপ্তাহে একদিন কি চিনি ছাড়া থাকতে পারবেন? চিনির বদলে ফলমূল ব্যবহার করে খাবারকে মিষ্টি বানান। যদি সিরিয়ালে চিনি ব্যবহার করা আপনার অভ্যাস হয়ে থাকে, তবে এর বদলে কি ফল ব্যবহার করতে পারেন? চা, কফি বা গরম পানীয়ে চিনির ব্যবহার বন্ধ করে দিন। যদি এগুলোতে নিয়মিত চিনি মিশিয়ে খান, তবে সেটার পরিমাণ কমিয়ে দিতে চেষ্টা করুন। প্রথম কাইজেন ধাপ: স্বাভাবিকভাবে চা বা কফির সাথে যত চিনি খান, সেটার 1/4 বা অর্ধেক পরিমাণ কম নিন। পার্থক্যটা কি আপনি ধরতে পাচ্ছেন? এভাবে 1 সপ্তাহ চলার পর ধীরে ধীরে সেটাকে আরও কমিয়ে আনুন। এমনকি কোমল পানীয় কমিয়ে আনুন, এমনকি যদি সেখানে কম চিনিও থাকে। কোমল পানীয়তে অনেক উপাদানই থাকে যা আপনার জন্য ক্ষতিকর, এমনকি যদি এগুলোতে লো ক্যালোরি বা ডায়েট নামের শব্দও লেখা থাকে। বলছি না আনন্দময় মুহূর্তে এগুলো খাবেন না, তবে প্রতিদিন খাওয়া ক্ষতিকর। কোমল পানীয়ের বদলে তাজা ফলের রস খাওয়া হতে পারে ভালো বিকল্প। শরীরকে নিয়ন্ত্রণ: এটা সবার জন্যই দরকার নয়, কিন্তু যারা মনে করছে তাদের খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে বা শুয়ে বসে সময় কাটছে, তাহলে অনেকভাবেই শরীরের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব। জাপানি বৃদ্ধ সন্ন্যাসী শাওকেই মাতসুমো তার বই আ মঙ্ক গাইড টু আ ক্লিন হাউস অ্যান্ড মাইন্ড এ ব্যাখ্যা করেছেন হারাহাচি বুয়ের কৌশল। এটা হচ্ছে নিজের পেটের 80% ভরার কনফুসিয়াস কৌশল। কনফুসিয়ান কৌশল। জাপানি দ্বীপ ওকিনাওয়াতে এর ব্যাপক ব্যবহার হয়। এটা কিন্তু এমন কঠিন কিছু না। প্রথমে এই পর্যন্ত গেলে এরপর সেটা আরও কমিয়ে আনতে পারবেন। সপ্তাহ ধরে এভাবে একটা গ্রহণযোগ্য পর্যায় পর্যন্ত এটাকে নামিয়ে আনুন। অন্যান্য আইডিয়ার ভেতর রয়েছে খাবারের সঠিক পরিমাণ নির্ধারণ করুন। যদি অল্পতেই আপনার তৃপ্তি হয়, তাহলে বেশি স্বাদ বা ভোজনের নেশায় বেশি খাবেন না। কতটুকুতে আপনি তৃপ্ত সেটা খুঁজে বের করুন। খাবারের পাত্রের পরিমাপ করুন। আপনার থালা বা খাবারের পাত্র কি আপনার সঙ্গে মানানসই? খাবার কমিয়ে আনার অন্যতম উপায় হচ্ছে থালার সাইজ ছোট রাখা। এতে আপনার খাবার পাতে নেওয়ার পরিমাণ আপনিই কমে যাবে। প্রথম কাইজেন পদক্ষেপ: ছোট থালা বা গামলা নিয়ে খাবার খান। এতে ভালো কাজ দেবে দ্রুতই। একবারে বেশি করে রাঁধবেন না। একবারে বেশি করে রান্নার বদলে বারবার রান্না করুন। এতে আপনার শরীরের ব্যায়াম হবে, আবার খাবার গ্রহণ করার পরিমাণ কমে যাবে। খিদে না পেলে খাবেন না। অনেকেই স্রেফ খাবারকে উপভোগ করার জন্য খায়। মনে রাখবেন, এটা আপনার প্রয়োজন, বিলাসিতা না। তাই সবসময় চেষ্টা করবেন কেবল খিদে পেলেই খেতে। সুচিন্তিত খাওয়া দাওয়া: লাঞ্চের সময় দেখা যায় আমরা তাড়াহুড়ো করে হাই ক্যালোরি খাবার খেয়ে ফেলি। আমরা সন্তানদের খাবার দাবার নিয়ে অনেক চিন্তা করলেও নিজের বেলায় অতটা ভাবি না। তবে বুদ্ধের আমল থেকেই চলে আসছে সুচিন্তিত খাওয়ার দাওয়ার নীতি, যা আমাদের খাদ্যাভ্যাসকে করে বাহুল্য ও ক্ষতিবর্জিত।
সুচিন্তিত খাওয়া দাওয়াকে সহজ জিনিস বলে মনে হয়, কিন্তু এই ব্যাপারটা কঠিন হয়ে দাঁড়ায় যখন ব্যাপক খাবার দাওয়ার সামনে হাজির হয়। তাই এই জিনিসটাকে ধরে রাখা বেশ কঠিন। এক্ষেত্রে কাজে আসবে কাইজেনের কৌশল। সুচিন্তিত খাবার দাবারের অভ্যাস গড়ে তোলার জন্য কিছু কাইজেন আইডিয়ার বর্ণনা নিচে দেওয়া হলো। মন দিয়ে একবার একটা আইটেম খান। কোনো এক সপ্তাহে দিনে কেবল একটা খাবার দিয়ে সেটাতেই মনোযোগ দিন। একবার সেটা আয়ত্ত করতে পারলে মনোযোগ দিন দিনে 2টা আইটেমের দিকে। এভাবেই চালিয়ে যান। মনোযোগী হয়ে খান। সপ্তাহের একটা দিন টেবিলে বসে খান। আপনার ফোন অন্য রুমে না হয় সাইলেন্ট করে রাখুন। চুপচাপ বসে খাওয়াতেই মনোযোগ দিন। উপভোগ করুন। খাবার অর্ধেক খাওয়ার পর ভাবুন খাবার কেমন লাগছে, কোন স্বাদটা বেশি ভালো লাগছে। প্রথম 3 মাসের সকালের কফির উপর জোর দিন। যদি আপনার কর্মব্যস্ত স্ক্যাজুয়েলের কারণে খাবারের প্রতি মনোযোগ দিতে না পারেন, তবে চা বা কফি পানের সময় সেই মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। প্রথম 3 চুমুকেই সেটাকে অনুভব করার চেষ্টা করুন। খাবার বানানোর প্রতি মনোযোগ দিন। খাবার প্রস্তুতেও মনোযোগের দরকার পড়ে। এরকম জিনিসে মনোযোগী হলে খাবার দাবার নিয়ে আপনি ভালো পরিকল্পনা করতে পারবেন। দীর্ঘমেয়াদী লক্ষ্য। এভাবে এইসব অভ্যাস খাবারের ব্যাপারে আপনাকে সুপরিকল্পনাকারী বানাবে। খাবার নিয়ে চিন্তা করলে সেটা পরিকল্পনা মতো হলে আপনার পুরো জীবনযাত্রার উপরই এর প্রভাব পড়বে। কেননা আমরা যা খাই আমরা তাই। আপনার উন্নতির দিকে খেয়াল রাখুন এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর নিজেকে পুরস্কৃত করুন। আর আপনি যদি পিছলে বা আবার আগের অভ্যাসে ফিরে যান, চিন্তা করবেন না। আবারও আপনি নতুন অভ্যাস শুরু করতে পারবেন। আর এবারের অভ্যাসগত পরিবর্তন হয়তো আগের চেয়ে কম হবে। খাবারের উদ্দেশ্য এবার হবে নিজেকে আরো ভালো রাখা। খাবারের সাথে নিজের সম্পর্ক ও দীর্ঘমেয়াদে এতে যে পরিবর্তন আনতে চান তা নিয়ে ভাবুন। সেই মতো পরিকল্পনা করে এগিয়ে যান। নিজের উন্নতির রেকর্ড রাখুন এবং দেখুন তা আপনাকে কোথায় নিয়ে যায়। ঘুম। আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য রাতের ভালো ঘুম অপরিহার্য। ঘুমের সময় আপনি পরোক্ষভাবে নিষ্ক্রিয় থাকেন, কিন্তু আপনার শরীরের ভেতর কাজ চলে। এই সময়ে আপনার কোষগুলো মেরামত হয়, তথ্য ও শক্তির প্রক্রিয়াজাত চলে। এই প্রক্রিয়াগুলোর অনেকগুলোই এখনো খোদ বিজ্ঞানীদের কাছেও রহস্যাবৃত, কিন্তু এগুলো সবই সুস্বাস্থ্য ভালো থাকার জন্য কাজ করে চলে। কেন আমরা ঘুমাই এর কিছু কারণের তালিকা করেছে ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন, যার ভেতর রয়েছে: ঘুম আমাদের সাম্প্রতিক স্মৃতি জমাট করতে সাহায্য করে, দীর্ঘস্থায়ী স্মৃতি জমা করে এবং প্রক্রিয়াকরণে সাহায্য করে, পেশি বৃদ্ধি করে, ক্ষয়ে যাওয়া টিস্যু মেরামত করে, হরমোন উৎপাদন করে, ফিরিয়ে আনা ও নতুন রূপদানে কাজ করে। এইসব বোঝা এক ব্যাপার, আর আমার মতো নিদ্রাহীনতায় যারা ভোগে তারা আরো বেশি করে এটা উপলব্ধি করতে পারে। প্রত্যেক মানুষের প্রয়োজনীয় ঘুমের পরিমাণ আলাদা আলাদা। বয়স এবং দিনে আপনি কতটুকু কাজ করেন সেটার উপর এটা নির্ভর করে। বেশিরভাগ মানুষই 7 থেকে 9 ঘন্টা ঘুম হলেই চলে। তবে যদি নিদ্রাহীনতার কারণে দিনে 6 ঘন্টার কম ঘুম হয়, তবে আপনার অবশ্যই ডাক্তার বা মনোবিদের সাহায্যে নেওয়া দরকার। যেসব লোক মনে করে ঘুমের সামান্য উন্নতি তাদের কাজে আসবে, তাদের জন্য নতুন ঘুমের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে কাইজেন কৌশল ভালো কাজ করবে। যথেষ্ট ঘুমাতে না পারা বা রাতে ঘুমাতে ঘুমাতে উঠে যাওয়া হতে পারে আপনার বাহ্যিক চাপের ফলাফল। এই চাপের ভেতর রয়েছে কাজের ব্যাপারে উদ্বিগ্নতা, পারিবারিক বা বন্ধুবান্ধবের থেকে পাওয়া মানসিক চাপ ইত্যাদি। এই বইয়ে অনেক পরামর্শ পাবেন কাইজেন কৌশল ব্যবহারের মাধ্যমে চাপ কমানোর জন্য। এর পাশাপাশি আরও অনেক উপায় রয়েছে আপনার বেড টাইম রুটিন ও পরিবেশকে উন্নত করার, যাতে রাতে আপনার চমৎকার ঘুম হয়। আর আপনার এই রুটিনে কোনো বদল আনার আগে হাতে রাখবেন একটা ঘুমের ডায়েরি। 1 সপ্তাহ ধরে এভাবে ডায়েরি মেনটেন করলে আপনার ঘুমের ধরন ও এর সাথে জড়িত সমস্যাগুলো বিশদ আকারে বুঝতে পারবেন। কেমন করে ঘুমের ডায়েরি বানাবেন? 1 সপ্তাহ ধরে প্রতিদিন সকালে যে সময় আপনি ঘুমান এবং যখন জেগে ওঠেন, কতবার ঘুমান বা জেগে ওঠেন সেটার একটা তালিকা বানান। আপনার ঘুমকে 10 নম্বরের ভেতর একটা রেটিং দিতে পারেন। মনে রাখবেন, নিজের অবস্থার শ্রেষ্ঠ বিচারক মানুষ নিজেই। যদিও ঘুমের সাথে প্রযুক্তি থেকে দূরে থাকার একটা সম্পর্ক আছে, তবে সেলফোনের মাধ্যমে আপনি ঘুম ট্র্যাক করে রাখার উপায় খুঁজে পেতে পারেন। একবার আপনার ঘুমের ধরনের ব্যাপারে তথ্য পেলে এরপর লিখে রাখুন সেই সব ফ্যাক্টরকে যা আপনার ঘুমকে সুন্দর বা কঠিন করছে। যেমন বিছানায় যাওয়ার 2 ঘন্টা আগে ক্যাফেইন, অ্যালকোহল, নিকোটিনের মতো উত্তেজক কিছু কি নিয়েছেন? আপনার রুমের তাপমাত্রা কত? রুমের পেইন্টিংয়ের রং কেমন? বাইরে থেকে শব্দ কি ভেতরে আসে? রুম কতটা অগোছালো? ঘুমোতে যাওয়ার আগে কি সেলফোনে কিছু দেখেন বা শোনেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে যান? কোনো কিছু নিয়ে আপনি কি চাপে বা উদ্বিগ্ন আছেন?
কাগজে বা কোনো অ্যাপ ব্যবহার করে ঘুমের হিসাব বা গতিবিধি রেকর্ড করে রাখতে পারেন। এতে করে আপনি বুঝতে পারবেন আপনার ঘুমের ক্ষেত্রে সমস্যাটা কোথায় এবং কিভাবে বিষয়গুলো ঠিকঠাক করা যায়। আর আপনার কর্মব্যস্ত দিন ও ছুটির দিনের ভেতর পার্থক্যটাও হিসাবে রাখুন। ঘুম বিশেষজ্ঞরা ধারাবাহিক ঘুমের রুটিন বানানোর পরামর্শ দেন, যা আপনার কর্মব্যস্ত দিন বা ছুটির দিনের ভেতর খুব একটা হেরফের হবে না। সেটা সোমবার হোক বা শুক্রবার, তারা আপনাকে একই সময়ে ঘুম থেকে উঠতে এবং একই সময়ে ঘুমাতে পরামর্শ দেয়। আর এই কারণে কাইজান কাজে আসে, কেননা একবারে আপনার পুরো ঘুমের চালচিত্র বদলানো সম্ভব নয়। সেটা সম্ভব ধীরে ধীরে। পরের পৃষ্ঠাগুলোতে ক্ষুদ্র পরিবর্তনের কিছু আইডিয়া দেওয়া হয়েছে, যা আপনি আপনার ঘুমের রুটিনে অন্তর্ভুক্ত করতে পারবেন। এতে করে ঘুমের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি এবং ঘুমের আগের কাজগুলোতে নতুনত্ব আনা সহজ হবে। ঘুমের পরিবেশ। আপনার রুমকে উটকো জিনিসপত্র ও বাইরের ঝামেলা থেকে মুক্ত রাখুন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে ভালো ঘুমের চাবিকাঠি। আপনি যদি খুব ব্যস্ত ও ক্লান্ত জীবন যাপন করেন, তবে রুমকে সাজান মিনিমালিস্ট স্টাইলে, যেখানে বিরাজ করবে প্রশান্তি। মিনিমালিস্ট স্টাইল হলো ঘরে যত কম সম্ভব আসবাবপত্র বা গৃহসজ্জার অনুষঙ্গ রাখা। এর বাইরেও আপনার নেওয়া ছোট কিছু পদক্ষেপ এক্ষেত্রে বড়সড় তফাৎ নিয়ে আসতে পারে। আর একবার কোনো পরিবর্তন নিয়ে আসতে পারলে চেষ্টা করুন তার পরের পরিবর্তনটা রূপায়িত করতে। আপনার রুমকে ছিমছাম রাখুন। আপনার রুমের হওয়া দরকার নিরিবিলি, আর সেজন্য রুমে অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় জিনিস না রাখাই ভালো। প্রথম কাইজান পদক্ষেপ। ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য খুব সময় হয়তো আপনার হাতে নেই, তাই প্রতিদিন 5 মিনিট করে ঘর গোছানো বা পরিষ্কারের সময় দিতে পারেন। নিয়মিত চাদর বদল করুন। সপ্তাহে একবার করে চাদর বদল করলে তা আপনার ভালো ঘুমের জন্য সহায়ক। প্রথম কাইজান ধাপ। বিছানার চাদর না পাল্টাতে পারলে বালিশের কাভার পাল্টান। ভেতরে শব্দ আসা একেবারে বন্ধ করে দিন। আপনার বাসা যদি রাস্তার পাশে হয়, ভেতরে যদি বাইরের লোকজনের হাউকাও বা গাড়ির শব্দ সহজেই আসে, তবে ঘুমানোর সময় কানে ইয়ার প্লাগ ব্যবহার করুন। পার্থক্য পাবেন হাতে নাতে। হালকা মুডের রিল্যাক্সিং মিউজিক শুনুন। যদি গান শোনার অভ্যাস থাকে, হালকা মুডের বা মস্তিষ্কের রিল্যাক্স হয় এমন সঙ্গীত শুনতে শুনতে ঘুমিয়ে যেতে পারেন। আপনার রুমকে যতটা সম্ভব অন্ধকার করে দিন। দিনে ঘুমাতে হলে গাঢ় রঙের ভারী পর্দা টেনে দিন দরজার জানালায়, যাতে বাইরে থেকে আলো আসতে না পারে। ভালো ম্যাট্রেস বেছে নিন। দেখুন আপনার ম্যাট্রেস বা তোষক আরামদায়ক কিনা। সেটা না হলে ভালো ঘুম হয় এমন নরম ও আরামদায়ক ম্যাট্রেস কিনে আনুন ও সেটা ব্যবহার করুন। সুগন্ধি ব্যবহার করুন। ল্যাভেন্ডার বা বার্গামটের মতো সুগন্ধির একটা আলাদা প্রভাব আছে। এইসব ঘরে প্রশান্তির ভাব আনে। সুগন্ধি নির্গত করা মোমবাতি বা রুম ফ্রেশনারও ব্যবহার করতে পারেন। ঘুমের প্রক্রিয়া। ঘুমের কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির মতোই বাসায় ফেরা এবং ঘুমোতে যাওয়ার মাঝের সময়টাতে কিছুটা রদবদল আনুন আপনার কাজগুলোতে। বাচ্চারা বা শিশুরা একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যায়, কিন্তু আমরা বড়রা সেটা না করে ইনস্টাগ্রাম বা ফেসবুকে স্ক্রল করার মতো কাজ করি ঘুমাতে যাওয়ার সময় বিছানায় শুয়েও। তাই এখানে কিছু আইডিয়া দেওয়া হলো, যা দিয়ে আপনি আপনার বেড টাইম রুটিনে উন্নতি আনতে পারবেন। বাইরে পরার পোশাক বদলান। বাসায় ফিরে বাইরের পোশাক বদলে আরামদায়ক পোশাক পরুন, যা আপনার শরীর ও মনকে রিল্যাক্সড হতে সাহায্য করবে। গোসল দিয়ে নিন। ঘুমাতে যাওয়ার আগে একটু উষ্ণ পানিতে গোসল দিয়ে নিন। সেই সময় ল্যাভেন্ডারের তেল ব্যবহার করতে পারেন, যা আপনার ঘুমকে আরও সুন্দর করবে। মেকআপ তুলে ফেলুন। নারী হলে বাইরে থেকে আসার পর মেকআপ তুলে ফেলা জরুরি। ফোনকে দূরে রাখুন। বেডরুমে ফোন বা ল্যাপটপ রাখা হতে পারে মনোযোগের অন্যদিকে যাওয়ার কারণ। ঘুমের সময় সেগুলোকে অন্য রুমে রাখুন। প্রথম কাইজান পদক্ষেপ। টানা কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকুন। এতে ঘুমের সময় মস্তিষ্কে ডোপামিন হরমোনের ক্ষরণ কম হবে, শান্ত থাকবে মন, ঘুম ভালো হবে। সুশৃঙ্খল হন। পরের দিনের জন্য নিজেকে সংগঠিত করা ঘুমের জন্য বেশ উপকারী হতে পারে। এতে করে আগামী দিনের করণীয় নিয়ে ঘুমের সময় ভেবে মরবেন না। পরের দিনের জন্য ব্যাগ ও জামা কাপড় গুছিয়ে রাখা হতে পারে এরকম কাজের উদাহরণ। পরিণত হন শয্যাকালীন যোগীতে। ঘুমানোর আগে সামান্য যোগব্যায়াম বা মেডিটেশন করার চেষ্টা করুন। আপনি ভিডিও সাইটগুলোতেই এক্ষেত্রে কাজে আসে এমন অনেক টিউটোরিয়াল দেখতে পাবেন। তবে করবেন একেবারে হালকা ব্যায়াম, যাতে শরীর উল্টো উত্তেজিত না হয়। প্রথম কাইজান পদক্ষেপ। 1 সপ্তাহ ধরে ঘুমের আগে 5 মিনিট মেডিটেশন করার চেষ্টা করুন। মস্তিষ্কে ঝামেলা সৃষ্টি করে এমন জিনিসপত্র লিখুন।
যদি আপনার মস্তিষ্ক এখনো নানান জায়গায় ঘুরপাক খেতে থাকে তাহলে একটা কাগজ নিয়ে লিখে ফেলুন এমন জিনিসগুলোর নাম যা আপনার মস্তিষ্কে সমস্যা সৃষ্টি করে। এতে করে আপনি সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন। ঘুমের সময় মাথা থেকে দূরে রাখার চেষ্টা করবেন সেগুলোকে। ভালো কোনো বই পড়ুন। ঘুম আসতে দেরি হলে চিন্তা করবেন না, ভালো একটা বই বেছে নিয়ে পড়তে থাকুন। দেখবেন এতে আপনার মনে একটা প্রশান্তি ভাব চলে এসেছে যা ঘুম আনার সহায়ক। সেলফোন ঘুমের সময় ব্যবহার করলে তা মস্তিষ্কে বেশি আলোড়ন সৃষ্টি করে। অন্যদিকে বই মস্তিষ্কে স্থিরতা আনতে সহায়তা করে। নিজেকে গুরুত্ব দিন। ভালো ঘুম যে আপনার জন্য কত গুরুত্বপূর্ণ তা আগে বুঝুন। সেই অনুযায়ী ছোট ছোট এই সকল পদক্ষেপ নিয়ে সেটাকে নিশ্চিত করুন। ঘুমের জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। ধরুন রাত ৩টা বাজে, এখনো আপনি ঘুমাতে পারছেন না। আমি কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের কথা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি যা কাজে আসবে, যেটাকে যোগীরা মুন ব্রেথ বা চন্দ্র ভেদনা বলে থাকে। এটার ভেতরে রয়েছে শুধু বাম দিকের নাকের ফুটো দিয়ে শ্বাস নেওয়ার কৌশল। সেটার ভেতরে রয়েছে শুধু বাম দিকের নাকের ফুটো দিয়ে শ্বাস নেওয়ার কৌশল। শরীরের বাম দিকের সাথে স্নায়ুতন্ত্রের ভালো যোগাযোগ আছে বলে চন্দ্রভেদনা আপনাকে প্রশান্ত করতে এবং ঘুমের উন্নয়নে নিঃসন্দেহে কাজে আসবে। এখানে কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের কথা তুলে ধরা হলো যা আপনি যে কোনো জায়গাতে করতে পারবেন। সোজা হয়ে বসুন বা শুয়ে পড়ুন, যেটা আপনার জন্য সুবিধা হয়। চোখ বন্ধ করে চোখের মণিকে রিল্যাক্সড হতে দিন। কল্পনা করুন আপনার চোখের মণি ঠান্ডা পানির সরোবরে ভাসছে। ডান হাত দিয়ে ডান নাকের ফুটো চেপে ধরুন। বাম দিকের নাকের ফুটো দিয়ে শ্বাস নিন। এক আঙুলে একবার বাম ফুটো ধরে ডান ফুটো দিয়ে বাতাস বের করে দিন। টানা কয়েক মিনিট ধরে এটা করতে থাকুন, যতক্ষণ পর্যন্ত না আপনার শ্বাস প্রশ্বাস অপেক্ষাকৃত ধীর ও রিল্যাক্সড হয়। আশা করি এখন আপনার মস্তিষ্ক অপেক্ষাকৃত রিল্যাক্সড এবং আপনার ঘুম চলে আসবে। এতে বৈচিত্র্য আনতে বাম ফুটো বন্ধ করে এই চর্চা করতে পারেন। একে বলা হয় নাধি শোধনা, যা আপনার মন ও আবেগকে প্রশমিত করতে কার্যকরী। দূরে রাখে উদ্বিগ্নতা ও চাপ থেকে। আপনার সকালের রুটিন। ভালোমতো ঘুম না হলেও সকাল কিন্তু ঠিকই আসে রাতের শেষে। কাজেই সকাল যখন আসে আপনি অপ্রস্তুত ও অস্থির অবস্থায় দিনটা শুরু করতে বাধ্য হন। কর্মস্থল বা কলেজে যাওয়া এবং শান্ত ও জমাট বোধ করা সম্ভব দিনের শুরুতেই যদি আপনি মেডিটেশন বা এরকম কিছু করে মনকে প্রশান্ত করতে পারেন। এখানে কিছু আইডিয়ার উল্লেখ করা হলো, যেখানে আপনি কাইজান কৌশল ব্যবহার করে সকালবেলার জন্যই কিছু সুঅভ্যাস গড়ে তুলতে পারেন। বিরক্তিকর জিনিস থেকে মুক্তি। আপনাকে চাপে রাখে এমন জিনিসের উৎস খুঁজে বের করুন এবং সেই উৎসকে দূর করার জন্য আপনার চিন্তাকে অন্তর্ভুক্ত করুন সকালের রুটিনে। যেমন যদি সকালে রেডিওতে ডিজে শো বা রাজনৈতিক বক্তব্য আপনার বিরক্ত লাগে, তবে এর বদলে ঠান্ডা মেজাজের গান বা অনুপ্রেরণাদায়ী পডকাস্ট শুনতে পারেন। এক সপ্তাহ এটা করে দেখুন কোনো পরিবর্তন টের পাচ্ছেন কিনা। 5 মিনিট আগে বিছানা থেকে উঠুন। ঘড়ির অ্যালার্ম 5 মিনিট আগে সেট করুন। দেখুন তা আপনার নিজেকে প্রস্তুতের জন্য সহায়ক হয় কিনা। যদি এটা কাজ করে তবে প্রতি সপ্তাহে একবার 5 মিনিট করে সময় এগিয়ে দিন। নিজেকে প্রস্তুত করতে একটু বেশি সময় নিলে তা সারাদিনের জন্য আপনার কাজকর্মে বিশাল প্রভাব ফেলতে পারে। প্রথম কাইজান পদক্ষেপ। 1 সপ্তাহ ধরে অ্যালার্মের সময় 5 মিনিট এগিয়ে আনুন। দিনের শুরুতেও শরীরচর্চা করুন। যদি বেশি করে শরীরচর্চা করতে চান তবে আপনার এলাকায় সকালে শরীরচর্চা ক্লাসের ব্যাপারে অনুসন্ধান করুন অথবা সকালেই হালকা দৌড় লাগান। দেখুন এতে করে সারাদিনের জন্য নিজেকে বেশি চাঙ্গা অনুভব করছেন কিনা। যদি ক্লাসে যোগদান না করতে পারেন তবে ভিডিও দেখে নিজে নিজে সকালে শরীরচর্চা চালিয়ে নিন। এটা কঠিন কিছু না। প্রথম কাইজান পদক্ষেপ। কোনো এক সপ্তাহে 30 মিনিট আগে উঠুন এবং সময়টা শরীরচর্চায় ব্যবহার করুন। সকালকে অর্থবহ বানিয়ে নিন। ঘুম থেকে উঠেই 5 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। এতে করে দিনের বাকিটা সময় আপনি প্রশান্ত থাকতে পারবেন। যদি এসবের জন্য আপনার সময় না থাকে তাহলে আপনার নিয়মিত সকালের রুটিনের কোনো একটা অংশকে আরও অর্থবহ করে তুলুন। যেমন চুলে শ্যাম্পু করা বা দাঁত মাজার মতো কাজের প্রতি আরও মনোনিবেশ করুন। মস্তিষ্ক এলোমেলো করার কাজ সকালেই করুন। আগে উল্লেখিত ব্রেন ডাম্পের মতোই আপনার মাথা থেকে সকল চিন্তাকে কাগজে তুলে আনুন। তা করুন সাত সকালেই। এটা হতে পারে আপনার ঘুমকে আরও সুন্দর করে তোলা থেকে শুরু করে পশু পাখি পোষা পর্যন্ত যে কোনো কিছুই। প্রথম কাইজান পদক্ষেপ। বিছানার কাছেই একটা নোটবুক রেখে দিন। ঘুম থেকে উঠে মাথায় যা আসে সেগুলোই লিখতে শুরু করুন। সকালের জার্নাল বানানো শুরু করুন। যদি আরও নিয়মতান্ত্রিকভাবে জার্নাল বানাতে চান তাহলে প্রতিদিন সকালে টানা 1 সপ্তাহ ধরে এই 3টি প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করুন। আজকে আপনি কি করতে যাচ্ছেন? আজকে আপনি কি নিয়ে উদ্বিগ্ন? কিসের প্রতি আপনি আজকে কৃতজ্ঞ?
প্রতিদিনের শেষে সকালে কি লিখেছেন সেটা দেখুন এবং দিনের মূল্যায়ন করুন। দেখুন এখান থেকে শেখার কিছু আছে কিনা। যেমন যেসব সমস্যা সহজেই সমাধান করতে পারেন সেগুলো কি গুলিয়ে ফেলছেন। ভাবুন, নাস্তার জন্য সময় দিন। মায়ের সাথে যখন থাকতাম তখন আমাকে নাস্তা করার জন্য সবসময় তাড়া দিত। আজ এত বছর পরে এসে দেখতে পাচ্ছি তার পদ্ধতিটাই ঠিক। গবেষণা থেকে দেখা গেছে যারা সকালে নাস্তা করে তারা অপেক্ষাকৃত হালকা পাতলা। কেননা দিনের বাকি সময় তারা খুব বেশি খায় না। যদি মনে হয় হাতে খুব একটা সময় না থাকার কারণে নাস্তা করা সম্ভব না, তাহলে দ্রুত নাস্তা করার উপায় বের করুন। দেখবেন দিনের বাকি সময় তা আপনাকে শক্তি যোগাবে। যদি সকালে খুব তাড়াহুড়ো থাকে তাহলে রাতেই নাস্তা বানিয়ে রাখতে পারেন। প্রথম কাইজান পদক্ষেপ, এমন একটা নাস্তার রেসিপির কথা চিন্তা করুন যা আপনি সত্যিই পছন্দ করেন। একটু আগে ঘুম থেকে উঠে পড়ে সেটাই বানিয়ে ফেলুন। ঘুম থেকে উঠে পানি পান করুন। যদি খাবার বানানোর পর্যাপ্ত সময় না থাকে তাহলে হালকা স্ন্যাক্স বানিয়ে সেটার সাথে প্রচুর পানি গ্রহণ করুন। আপনার প্রতিদিনের রুটিনের ভেতরেই একটু বেশি পরিমাণ পানি পান করাকে যোগ করে দিন। বিছানা থেকে উঠেই কি অন্তত 1 গ্লাস পানি খেতে পারেন, অথবা গোসলে যাওয়ার আগে? আর না হলে বাসে করে অফিসে যাওয়ার পথে বোতলে করে সাথে পানি রাখুন। চলতি পথে খেয়ে নিন কয়েক ঢোক। ফোনকে এয়ারপ্লেন মোডে রাখুন। টানা 1 সপ্তাহ কোনো কাজের মাঝে মোবাইল চেক করার অভ্যাস দূরে রাখুন। সাথে রাখতে পারেন কেবল বাসার বাইরে গেলেই। আরও নিবিড়ভাবে কাজ করতে পারে মোবাইল এয়ারপ্লেন মোডে রাখাটা। কেমন করে ডিজিটাল ডিটক্স করবেন? আমরা এমন যুগে জন্মেছি যেখানে আমাদের প্রতিনিয়ত অন থাকতে হয়। আগের চেয়ে বেশি করে আমরা পারস্পরিক যুক্ত থাকতে পারছি। কিন্তু কখনো কখনো এই যুক্ত থাকাটাই জীবনে বেশি অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে থাকে। প্রয়োজনের অধিক স্মার্টফোনের সাথে যুক্ত থাকা আমাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সমতার ক্ষেত্রে নেতিবাচক চাপ প্রয়োগ করে। লাঞ্চ ব্রেক বা ঘুমোতে যাওয়ার আগে কী দরকার সেলফোনের দিকে তাকানোর? সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে একজন আমেরিকান দিনে গড়ে 47 বার স্মার্টফোন চেক করে, আর 10 জনের একজন সেক্সের সময় মোবাইল ফোন চেক করে। তাই স্মার্টফোন আসক্তি বর্তমানে একটি স্বীকৃত আপদ। প্রযুক্তি কোম্পানিগুলো এমনভাবে ফোন ডিজাইন করে যা কাস্টমারদের আরও বেশি আসক্ত করে তোলে। তাই আমরা সবাই বেশি পরিমাণে স্মার্টফোন বা ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে গিয়েছি। বাড়িতে আসার পর কি কোনো মুভি দেখা বা বই পড়ার কথা ভাবেন? তা নিশ্চয়ই নয়। প্রথমেই মোবাইল ফোন হাতে নিয়ে স্ক্রল করতে শুরু করে। এতে করে অপ্রয়োজনীয় কাজে বেশি শক্তি ও সময় খরচ হয়ে যাচ্ছে। এই জন্য বর্তমানে কেউ কেউ ফোনের মতো প্রযুক্তি বিচ্ছিন্ন করতে বেশি সিরিয়াস পদ্ধতি গ্রহণ করছে। ডিজিটাল ডিটক্স বা ডিজিটাল টক্সিফিকেশনের থেকে মুক্ত হতে লম্বা একটা সময় তারা স্মার্টফোন বা ল্যাপটপ থেকে দূরে থাকছে। তাদের মতো না হলেও আপনি কাইজান কৌশল ব্যবহার করে ক্ষুদ্রভাবে স্মার্টফোন থেকে দূরে থাকার চেষ্টা করতে পারেন। ব্যাপারটা সহজ। আপনার উদ্দেশ্য হওয়া উচিত না মোবাইল থেকে একেবারে দূরে সরে যাওয়া, বরং বুদ্ধিদীপ্তভাবে এটা কম পরিমাণে ব্যবহার করাই কাঙ্ক্ষিত। সেই লক্ষ্যেই আপনাকে সাহায্য করবে কাইজান। সেরকম কিছু পদ্ধতির কথা বর্ণিত হলো এখানে। স্মার্টফোন ব্যবহারের হিসাব রাখুন। অনেকভাবেই আপনি ফোন ব্যবহারের হিসাব রাখতে পারেন। দিনের কতটা সময় মোবাইল ব্যবহার করেন সেটার হিসাব রাখার জন্য বিভিন্ন অ্যাপই আছে। এর মাধ্যমে কোন মোবাইল অ্যাপ আপনি বেশি ব্যবহার করেন, কখন মোবাইল বেশি ব্যবহার করেন সেটাও জানা যাবে। ডিটক্স অ্যাপ ইনস্টল করুন। এই অ্যাপটা আসলে কোনো অ্যাপ না, কেননা সেলফোন প্রদত্ত টক্সিকেশনকে দূরে রাখার জন্য বাস্তবসম্মত কোনো অ্যাপ নেই। সেটা আপনি করতে পারেন কেবল মোবাইল বা ল্যাপটপ থেকে কিছুদিন দূরে থেকে। প্রথম কাইজান ধাপ, একদিনের জন্য মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে দূরে থাকুন এবং দেখুন এটা কি পার্থক্য নিয়ে আসে। 1 ঘন্টার জন্য ফোন ব্যবহার বাদ দিন। যদি ফোন থেকে দূরে থাকা কষ্টকর হয় তবে এটা 1 ঘন্টার জন্য আপনার দৃষ্টিসীমার বাইরে রাখতে পারেন পাশের রুমে বা কোনো ব্যাগে ঢুকিয়ে। সেটা করার পর দেখুন কেমন লাগে। সেই সময়টা কোন কাজে কিভাবে লাগিয়েছেন সেটাও হিসাব নিন। অ্যাপ ডিলিট করা বা পুনর্বিন্যাস করা। মোবাইল থেকে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ ডিলিট করে দিন, অথবা সেগুলোকে দরকার হলে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে অ্যাক্সেস করতে পারেন। দীর্ঘ সময়ের জন্য ডিলিট না করতে চাইলে এমন একটা ফোল্ডারে রেখে দিন যেটার অবস্থান ফ্রন্ট স্ক্রিনে নেই। প্রথম কাইজেন ধাপ, এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলো পুনর্বিন্যস্ত করুন যাতে তা আপনার মোবাইলের হোম স্ক্রিনে না থাকে। নোটিফিকেশন বন্ধ করুন। ইমেল বা মেসেজের নোটিফিকেশন আপনার ফোনের স্ক্রিনে ভেসে আসা বন্ধ করুন। এর চেয়ে দিনের নির্দিষ্ট কিছু সময় সেগুলো চেক করুন। এতে করে সাথে সাথে আপনার রিপ্লাই দেওয়ার প্রবণতা কমবে। প্রথম কাইজেন ধাপ, একদিনের জন্য নোটিফিকেশন বন্ধ রেখে দেখুন কেমন লাগে। এতে করে কি আপনি নিজেকে একটু নির্ভর বোধ করছেন?
আপনার সময় কি ভালোভাবে কাজে লাগাতে পেরেছেন? খাবার গ্রহণ করার সময় সুইচ অফ করে রাখুন। আপনি খেতে খেতে মোবাইলে কাউকে রিপ্লাই দিতে পারবেন না, এটা ভালোও দেখায় না। তাই খাবার সময় মোবাইল একেবারে সুইচ অফ রাখুন, এতে অস্থিরতার মাত্রা কমবে। বাস্তব জীবনে সাধুবাদ জানান। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক বা লাভ দিয়ে কি জীবন সুন্দর হয়? বাস্তবে সবাইকে তাদের ভালো কাজের জন্য ধন্যবাদ বা সাধুবাদ জানান। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আপনার নির্ভরতাও কমবে। প্রথম কাইজান ধাপ, সরাসরি আপনার কোনো বন্ধুর সাথে দেখা করে বলুন যে তার এই কাজটা আপনার পছন্দ। সম্মিলিতভাবে ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকা। কেমন হবে যদি আপনার বন্ধু বান্ধবের সার্কেল বা পরিবারের সবাই কিছু সময়ের জন্য ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকে? এতে কি ব্যক্তিগত যোগাযোগ বাড়বে না? উপরের যে ক্ষুদ্র ক্ষুদ্র আইডিয়া দেয়া হলো সেগুলোই কাইজান নির্দেশিত ডিজিটাল ডিটক্স পদ্ধতি। এর মাধ্যমে আপনার উদ্বিগ্নতা কমবে, ঘুম ভালো হবে এবং সবার সাথে বাস্তব জীবনের যোগাযোগ বাড়বে। সবচেয়ে বড় কথা, জীবনে কৃত্রিমতা ও ভাষা জিনিসের পরিমাণ কমবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও আত্মমর্যাদা। আগের প্রতিটি ভাগে আপনার শারীরিক স্বাস্থ্য উন্নতির উপায় নিয়ে কথা বলা হয়েছে, আর আপনার মানসিক স্বাস্থ্যের সাথে এর সম্পর্ক অবিচ্ছেদ্য। স্বাস্থ্যকর খাবার খাওয়া, ভালোভাবে ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার মানসিক স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব নিয়ে আসে। জাপানি পদ্ধতি শিন ইচিনিওতে শরীর ও মনকে একই সত্তা বলে বিবেচনা করা হয়। আজকের দিনে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের উন্মুক্ত প্রদর্শনীর যুগে আমাদের প্রতিদ্বন্দ্বী বা সমমর্যাদার মানুষদের কে কি করছে, আমাদের থেকে তারা কতটা এগিয়ে গেল, তা নিয়ে আমরা বড়ই বেশি ভাবি। অনেক মানুষই আছে যারা আমাদের থেকে অনেক আনন্দে থাকে, ভালো থাকে, কিন্তু সেটা দেখে ঈর্ষা বা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগলে চলবে না। ফ্যাশন ম্যাগাজিন বা ওয়েবসাইটে হালকা পাতলা আকর্ষণীয় ফিগারের মডেল দেখে অনেকেই তাদের মতো হওয়ার বাসনা প্রকাশ করে, যা একসময় উন্মুক্ততার দিকে নিয়ে যায়। যদি নিজে সুন্দর না থাকতে পারি, তাতে আমাদের যেন টেনশন বেড়ে যায়। আমাদের মানসিক স্বাস্থ্য ও আত্মমর্যাদার উপরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকার উপর গবেষণা অবশ্য খুব বেশি হয়নি, তবে যেটুকু হয়েছে তাতে মানুষের উপর, বিশেষ করে নারীদের উপর এর প্রভাব নিয়ে অনেক বিশেষজ্ঞই উদ্বিগ্ন প্রকাশ করেছেন। ফেসবুকের ব্যবহারকারীদের উপর গোথেনবার্গ ইউনিভার্সিটি অফ সুইডিশের এক গবেষণায় দেখা গেছে যে মেয়েরা যত বেশি সময় ফেসবুকে কাটায়, তত তারা কম আত্মবিশ্বাসী হয় এবং কম সুখী নিজেকে অনুভব করে। পেন স্টেট ইউনিভার্সিটির আরেকটি সমীক্ষায় দেখা গেছে বিভিন্ন সেলফি চোখের সামনে আসলে এতে করে আত্মমর্যাদার উপর বেশ নেতিবাচক প্রভাব পড়ে। তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও বন্ধুবান্ধব সহকর্মীর সাথে বলা কথা থেকে নিশ্চিত হয়েছি যে এর থেকে আমাদের নিয়মিতভাবে বিরতি নেওয়া দরকার। কেমন করে নিজের ব্যাপারে আজে বাজে ভাবা থেকে দূরে থাকা যায়? প্রতিটি মানুষের আত্মমর্যাদা বিভিন্নভাবে প্রভাবিত হয়। এমন না যে সেটা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারাই প্রভাবিত হবে। আমাদের দেখতে কেমন লাগা উচিত, কিভাবে আমরা কথা বলবো, কাজ করব, সেটা নিয়ে চারপাশ থেকে 10 জনের 10 রকম মেসেজ আমাদের কানে আসে। আর এর সাথে যখন যোগ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, তখন আমাদের নিজেদের নিয়ে সুন্দর ভাবনাগুলো নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে। এতে ক্ষুণ্ণ হয় বা কমে যায় আমাদের আত্মমর্যাদা। আমার দেওয়া অনেকগুলো পরামর্শই এরই মধ্যে আপনার আত্মমর্যাদার বোধকে শানিত করার দিকে নির্দেশিত। ভালো খাবার, শরীরচর্চা, সুচিন্তা এবং ডিজিটাল ডিটক্সিফিকেশন করার মাধ্যমে আপনি শারীরিক ও মানসিক দিক দিয়ে আরও শক্তিমান হতে পারবেন। কিন্তু কোনোদিন আপনি অনেকগুলো বুকডন দেওয়া বা গাজর সাবার করে দেওয়ার পরও দিনটি আপনার জন্য খারাপ হতে পারে। আমাদের সবকিছুর পেছনে আত্মসমালোচনার বোধ কাজ করে। আমাদের উদ্দেশ্যগুলো সুনির্দিষ্ট না, আর এখানেই শারীরিক ইতিবাচকতা ও নিজের প্রতি ভালোবাসার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা উপকারে আসতে পারে। বইয়ের এই অংশে আমরা তুলে ধরবো অনেক ছোট ছোট আইডিয়া, যার মাধ্যমে আপনি জীবনে ইতিবাচক ও ভেঙে না পড়ার মানসিকতা ধারণ করতে পারবেন। গুরুত্বপূর্ণ কথা, বাজে আত্মমর্যাদাকে মানসিক অসুস্থতা বলে গণ্য করা হয়, কেননা এই দুটোর লক্ষণ একই। যদি দেখেন আপনি সহজেই নিরাশ হয়ে গেছেন, নিজেকে অন্যায়ভাবে কোনো ব্যাপারে দায় দিচ্ছেন, মনে করছেন কোনো কাজ আপনাকে দিয়ে হবে না, তাহলে এইসব হচ্ছে গভীর হতাশা বা উৎকণ্ঠার লক্ষণ। তাই দ্রুত পেশাদার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা ডাক্তারের পরামর্শ নিন। একটু থামুন, একটু থেমে ভেবে দেখুন যে কী কারণে নিজের প্রতি মন্দ ধারণা হচ্ছে। যদি পারেন এইসব কারণকে জার্নালে লিখে রাখুন। এ থেকে নিজেকে মূল্যায়ন করা সহজ হবে। একবার যখন হীনমন্যতার কারণগুলো ধরতে পারবেন, এর পরের ধাপ হবে সেগুলোকে দূর করার সহজ মাধ্যম খুঁজে বের করা। যদি আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, সহকর্মী বা এই রকম কাউকে আপনার খুব জটিল মনে হয়, তবে তাদেরকে ইমেইল বা নোট লিখে বলুন তারা আপনাকে কেমন বোধ করায়।
এরকম ক্ষেত্রে 50% সময় দেখা যায় লোকে তাদের এরকম কাজকর্মের ক্ষেত্রে ওয়াকিবহাল না, জানেও না যে তারা আপনার ক্ষতি করছে। যদি তারা আপনার কথা নাও বোঝে, তবে আপনি কি তাদের সাথে যোগাযোগ কমিয়ে দেওয়ার কোনো উপায় বের করতে পারবেন? জীবন অনেক ছোট, আপনার তাদের সাথেই সেটা কাটানো উচিত যারা আপনাকে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। একই পরামর্শ কাজে আসা রোমান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে। এমনও হতে পারে আপনার পার্টনারের কোনো ধারণা নেই যে আপনাকে সে কি অনুভব করাচ্ছে। যদি আপনার পার্টনারের সাথে ঠিকমতো কথা না বলতে পারেন, তাহলে বুঝতে হবে সেটা কোনো স্বাস্থ্যকর সুষম সম্পর্ক না। যদি সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাকে অনেক বেশি পেয়ে বসে, তবে সেটা থেকে একদিনের জন্য বিরতি নিন। কর্মজীবনের চাপ ও ক্লান্তিকে কিভাবে মোকাবেলা করবেন সেই ব্যাপারে অনেক পরামর্শ দেওয়া আছে পরের অধ্যায়ে। যদি সেখানে আপনার সংগ্রাম করতে হয়, তবে সাপোর্টিভ সহকর্মীদের সাথে কফি খান বা তাদের ভালো কাজের জন্য সাধুবাদ দিন। একসময় তারাও আপনাকে সাধুবাদ দেবে। যদি সম্পর্কের ভাঙনের কারণে নিজের প্রতি বিতৃষ্ণা জাগে, সেটা আপনাকে মেজাজি করে তুলতে পারে। নিজের প্রতি যতটা সম্ভব খেয়াল রাখুন। সাপোর্টিভ লোকদের আশেপাশে রাখুন যারা নিজের প্রতি আপনার যে কোনো নেতিবাচক ধারণার বিরুদ্ধে অবস্থান নেবে। কেমন করে শরীর নিরীক্ষা করবেন? বডি স্ক্যান মেডিটেশন আপনার ভেতরে থাকা শারীরিক উদ্বিগ্নতাকে দূর করে ও আবেগিক চাপকে শরীর থেকে বের করে দেয়। চাপে বা উদ্বিগ্নতায় থাকলে মাঝে মাঝে আমারও ঘাড় বা কাঁধ শক্ত হয়ে যায়, শ্বাস নিতে সমস্যা হয়। এই জন্যই দরকার বডি স্ক্যান মেডিটেশন করা। 1 সপ্তাহ ধরে নিচের কাজগুলো করে দেখুন কোনো প্রভাব পড়ছে কিনা। ঘুমের সময় সমস্যা দূর করতে বা সকালে উঠে রিল্যাক্স থাকতে এটি ভালো একটা ব্যায়াম। কারো কারো এটা 10 মিনিট করলেই হয়, আবার কারো 1 ঘন্টা। যতক্ষণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ততক্ষণ চালিয়ে যান। 1. নিরিবিলি ও কোলাহলহীন একটি জায়গা খুঁজে নিন। 2. আরামদায়ক অবস্থায় বসুন বা শুয়ে পড়ুন। 3. চোখ বন্ধ করে নিঃশ্বাসকে অনুভব করুন। 4. মাথার উপরের দিকে তাকান এবং শরীরের প্রতিটি অংশকে অনুভব করুন। 5. প্রথমে মাথা থেকে যে কোনো ধরনের উদ্বিগ্নতাকে দূরে ঠেলে দিন। 6. মনে করুন আপনার চোখের মণি কোনো পানির চৌবাচ্চায় সাঁতার কাটছে। 7. আপনার চিবুক, থুতনি ও ঘাড় নাড়ান। এসবকে শিথিল করে নিন, শ্বাস নেওয়া চলবে। 8. পরে আপনার কাঁধ, বাহু, বুক, পিঠকে নিয়ে একই ব্যায়াম করুন। তারপর পেটে যতটা সম্ভব বাতাস টেনে নিয়ে বিদায় করে দিন শরীরের সকল উদ্বিগ্নতাকে। 9. এরপর নিতম্ব, জঙ্ঘা ও পাকে একইভাবে সঞ্চালন করুন। হাত দিয়ে পা ছোন। গভীর করে শ্বাস নিয়ে ও বের করে সকল চাপ ও আড়ষ্টতাকে বিদায় করে দিন। 10. সবশেষে শরীর শক্ত করে এরপর শিথিল করে দিন। কেমন অনুভব করছেন? প্রতিবার এই ব্যায়াম করার সময় আপনার সকল মনোযোগ থাকবে শরীর ও শ্বাস প্রশ্বাসের প্রবাহের দিকে। কোনো সমস্যা কি বোধ হচ্ছে? হলেও মনে করবেন তা সাময়িক। শীঘ্রই এই প্রক্রিয়াতে দুশ্চিন্তা ও আড়ষ্টতার মতো সমস্যা দূর হয়ে যাবে। যদি মনে হয় এই ব্যায়ামের মাধ্যমে আপনার চাপ ও উদ্বিগ্নতা কমছে, তবে প্রতিদিন অল্প অল্প করে এটা করা চালিয়ে যান। এরপর একটু সময় বাড়ান। ফলাফল হাতে নাতেই পাবেন। কাজ শিগত। আমরা যেন কাজে ডুবে থেকেই আমাদের জীবনটাকে কাটিয়ে দেই। বিশেষ করে আমরা এমন এক বিশ্বে বসবাস করি যেখানে লোকে বাৎসরিক ছুটি নিতে অবহেলা করে। জাপান বা যুক্তরাষ্ট্রে এমনটা হয় না। জাপানে কারোশি নামে একটি শব্দ প্রচলিত আছে, যেটার অর্থ অতিরিক্ত কাজে মৃত্যুবরণ। আগের চেয়েও যেন বেশি করে আমরা কাজ করি। এই সমস্যাকে মোকাবেলা করতে ফ্রান্স একটি নতুন আইন করেছে। সেখানে বলা হয়েছে কাজের জন্য নির্দিষ্ট সময়ের বাইরে কর্মীরা এমনকি অফিসিয়াল ইমেলও চেক করবে না। কিন্তু অতিরিক্ত কাজের বোঝার কারণে বিশ্বের অনেক দেশেই বার্ন আউট সমস্যার মতো সমস্যায় ভরে আছে। কর্মক্ষেত্রে সুখ ও পরিপূর্ণতা আনয়ন সম্ভব, কিন্তু এর কোনো গ্যারান্টি নাই। কেননা আপনার কাজ ও সহকর্মীদের উপর কখনোই আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকা সম্ভব না। কাজে আপনি কেবল আপনার কর্মক্ষেত্র ও কাজের পরিবেশটাকে সুন্দর করতে পারেন, যাতে সেখানকার ঝড়ঝাপটা ভালো মতো ও সফলতার সঙ্গে সামাল দিতে পারেন। এখানেও কাইজান কৌশল খাটিয়ে সকল রূপান্তর সম্ভব। দেখুন কোন কোন কর্ম অভ্যাস আপনার উদ্দেশ্য পূরণ করছে না, এরপর সেটার বদলে নতুন ও কার্যকরী অভ্যাস গড়ে তুলুন। এই অধ্যায়ে আমি কিছু সহজ ধাপকে দেখাবো যা গ্রহণ করে আপনি বর্তমান কর্মপরিবেশকে উন্নত করতে পারেন। এর পাশাপাশি কর্মক্ষেত্রে আপনার সুস্থতা বজায় রাখার কিছু টিপস দেব এবং সেখানে দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য অনুপ্রাণিত করব।
সন্তোষজনক কর্মপরিবেশ তৈরি করুন। যারা প্রতিদিন অফিসে গিয়ে কাজ করে তাদের জন্য কর্মপরিবেশকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। বাড়িতে নিরিবিলি পরিবেশ নিশ্চিত করে গাড়িতে উঠে চাপহীন মানসিকতা নিয়ে অফিসে গেলেও জানালাহীন ও গুমট পরিবেশের অফিসে গেলে সবই বৃথা। অনেক প্রতিষ্ঠানে বুঝতে পারছে যে চারপাশের পরিবেশ সুন্দর হলে কর্মীরা সুখী হয় এবং তাদের প্রোডাক্টিভিটি বাড়ে, কিন্তু অনেকেই এই ইতিবাচক পরিবর্তনের জন্য বিনিয়োগ করতে চায় না। তাই আপনার অবস্থা যাই হোক না কেন, আপনি কিছু ছোট ছোট কাজের মাধ্যমে আপনার কর্মক্ষেত্রকে আগের চেয়ে সুন্দর করতে ও পরিবেশকে বেশি করে গতিশীল করতে পারেন। কাইজানের প্রথম ধাপ হচ্ছে একটু থেমে সবকিছু যাচাই করে দেখা। কিভাবে কর্মপরিবেশকে আরো সুন্দর করতে পারবেন সেই ব্যাপারে ভাবা। লাইটিং, দিনের আলো কি যথেষ্ট পরিমাণে রুমে ঢুকছে? ঘরের লাইটিং কি সুন্দর নাকি কেবল কাজ চালানোর জন্যই? নিজের মতো করে গড়া জিনিসটাকে কি নিজস্ব স্পেস বলে অনুভব করেন? সবুজের স্পর্শ, আশেপাশে কি গাছপালা ও লতাপাতা দেখতে পাচ্ছেন? শারীরিক স্পন্দন, শারীরিক স্বাচ্ছন্দ্য, চেয়ার কি পুরোপুরি আপনাকে সাপোর্ট দেয়? সামনে না ঝুঁকেই কি কিবোর্ড স্পর্শ করতে পারেন? আপনার মনিটরটা কি চোখের দৃষ্টিসীমা বরাবর আছে? অগোছালো অবস্থা, কাগজপত্র কি চারপাশে ছড়ানো রয়েছে? টেবিলের নিচে থেকে গিয়ে পুরানো লাঞ্চ বক্স বা প্লেট উঁকি দিচ্ছে? একবার নিজের কর্মক্ষেত্র নিয়ে সঠিক মূল্যায়ন করে ফেললে এরপর ভাবতে বসুন ছোট ছোট উপায়ে আপনার অফিস স্পেসকে উন্নত করা যায়। আদর্শ অবস্থায় আপনার অফিসে এসব উন্নয়নের জন্য টাকা দেবে, কিন্তু অফিসের ব্যবস্থাপনাকে জিজ্ঞেস করুন এজন্য কী রকম বাজেট আছে। অফিসে কাজ করতে যদি অস্বাচ্ছন্দ্য বোধ হয় বা এতে পর্যাপ্ত দিনের আলো না আসার ব্যবস্থা থাকে, তবে সেই সমস্যার কথা মানব সম্পদ বিভাগ বা অফিস ব্যবস্থাপকের কাছে তুলে ধরুন। নিচে কিছু ছোট ছোট ধাপের উল্লেখ করা হলো যার মাধ্যমে আপনি অফিসের পরিবেশে একটা রূপান্তর নিয়ে আসতে পারবেন, এমনকি যদি এটার জন্য খুব বেশি বাজেটও না থাকে। রুমে যত বেশি সম্ভব দিনের আলো বা সাদা বাতি ব্যবহার করুন। কিছু সমীক্ষা থেকে দেখা গেছে যে সব চাকুরিজীবী কাজ করার সময় দিনের আলো তেমন পায় না, তাদের রাতের ঘুমোতে একটু বেশি সমস্যা হয়। শরীরচর্চার প্রতিও তাদের আগ্রহ কম থাকে। অর্থাৎ দিনের আলোর সংস্পর্শে যারা থাকে তাদের চেয়ে নিম্নমানের জীবনযাপন করে। যদি আপনার অফিসে প্রাকৃতিক আলোর অনুপস্থিত থাকে তবে লাইন ম্যানেজারের সাথে আলাপ করে তাদের বলুন সেখানে কী পরিবর্তন আনা যায়। আপনার চারপাশে ফটো এবং অনুপ্রেরণাদায়ী জিনিস রাখুন। চারপাশে বন্ধু, পরিবারের সদস্যবৃন্দের প্রিয় চিত্রকর্মের ছবি রাখলে আপনার কর্মস্থলটি অবশ্যই প্রাণবন্ত হয়ে উঠবে। চিত্রকর্ম প্রদর্শনী বা জাদুঘরে গেলে সেখান থেকে পোস্টকার্ড সংগ্রহ করুন। ছুটির দিন ও আনন্দের মুহূর্তগুলোর ছবি প্রিন্ট করুন। প্রথম কাইজান ধাপ, এমন ছবি প্রিন্ট করুন বা পোস্টকার্ড সংগ্রহ করুন যা পরের দিন অফিসে রাখলে আপনি নিজেকে সুখী অনুভব করবেন। গাছপালা কিনুন। নেদারল্যান্ড ও যুক্তরাজ্যের 3টি কর্মক্ষেত্রের উপর ইউনিভার্সিটি অফ এক্সটারের 2014 সালের এক গবেষণায় দেখা গেছে যে অফিসে উদ্ভিদের উপস্থিতি দেখলে কর্মীরা 15% বেশি সক্রিয় থাকে, তাদের স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। তাই সামান্য কিছু টাকা খরচ করে কাজের জায়গায় ইনডোর প্ল্যান্টের ব্যবস্থা করে দেখুন কতটা পার্থক্য অনুভব করতে পারছেন। জাপানিদের মতোই বনসাই রাখুন। আশেপাশে অনেক দোকানেই বনসাই পাবেন, আর নিজের শিল্পমনের বহিঃপ্রকাশ ঘটাতে চাইলে নিজেই বনসাই বানানোর উদ্যোগ নিন। ইন্টারনেটে এর উপর অনেক কন্টেন্ট পাবেন। সুগন্ধে ভরপুর হোক আপনার চারপাশ। জাপানি সংস্কৃতিতে অনেক আগে থেকেই আছে সুগন্ধি কর্মক্ষেত্রের উপস্থিতি। তোহো ইউনিভার্সিটির অধ্যাপক শিজু তোরির 1985 সালের এক গবেষণায় দেখা গেছে যে অফিসে এসেনশিয়াল অয়েলের ব্যবহার সেখানে একটা গতিশীল ও স্বস্তিকর আবহাওয়া নিয়ে আসে। জাপানের অন্যতম বৃহৎ নির্মাণ কোম্পানি শিমিজু কর্পোরেশন এই গবেষণার ফলাফলকে গ্রহণ করে ইন্টেলিজেন্ট অফিস বিক্রি করা শুরু করে। এইসব অফিসের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের গন্ধ ছড়িয়ে দেওয়া হতো কর্মদক্ষতার উন্নতি ঘটাতে ও শ্রান্তি দূর করতে। তাই অফিসকে আপনার পছন্দের সৌরভে ভরিয়ে ফেলুন। আপনার সাথে যদি অন্যরাও বসে তবে সবার সম্মিলিত পছন্দের সুগন্ধি বেছে নিতে পারেন। ছিমছাম ও গোছানো অফিস। সুপ্রিয় পাঠক, পাঠ করছি জীবন বদলে দেওয়ার জাপানি পদ্ধতি কাইজেন। লিখেছেন সারা হার্বে, অনুবাদে শেহজাদ আমান। আমাদের সঙ্গেই থাকুন।